দুর্নীতি করে যারা রাষ্ট্রের ক্ষতি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দুদকের কর্মকর্তাদেরও 7 দিনের মধ্যে জমা দেবেন। মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ, ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা। খুলনায় ভোটের সমীকরণে মাঠের রাজনীতিতে সরব বিএনপি, সভা সমাবেশে চাঙ্গার জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পতনের পর অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। ভাগ্য বদলের স্বপ্ন বিভীষিকায় পরিণত, দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় জিম্মি চুয়াডাঙ্গার 37 যুবক। পরিবারের কাছে মুক্তিপণ দাবি, দেশে ফেরানোর চেষ্টা চলছে জানালো প্রশাসন। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড, পদে পদে হয়রানি, পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা উপেক্ষিত, রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। ভোরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ডিসেম্বর থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনও চালুই করা যায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। আয় তো দূরের কথা, প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জায়গাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ, দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু হতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৩য় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। এত বড় একটা হেভি ইনভেস্টমেন্ট, এখানটায় যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছু তো অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। অন্যান্য প্রজেক্টসও আমরা দেখছি বড় বড়, যেগুলো অ্যাম্বিশিয়াস, এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু অ্যাম্বিশিয়াস ছিল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ৩য় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে যত দ্রুত সম্ভব অপারেশন নিয়ে আসা। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জায়গার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা, আমরা যেন ডিফল্টার না হই এবং আমাদের ইকোনমির অন্য কোনো জায়গার থেকে টাকার সংস্থান করে সেটা এই এয়ারপোর্টের জন্য পরিশোধ করুক, এটা আমরা চাই না। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি করে যারা রাষ্ট্রের ক্ষতি করেছেন তাদের ছাড় দেয়া হবে না। একই সঙ্গে দুদকের কর্মকর্তারাও 7 দিনের মধ্যে জমা দেবেন নিজেদের সম্পদের বিবরণী। যোগদানের পর বুধবার প্রথম কর্মদিবসে এ কথা বলেছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ ও 2 কমিশনার গত 29 অক্টোবর দুদকের দায়িত্ব ছাড়ার পর থেকেই শীর্ষ পদ শূন্য ছিল সংস্থাটি। 1 মাসের বেশি সময় পর বুধবার যোগ দিলেন নতুন চেয়ারম্যান ও 1 কমিশনার। প্রথম কর্মদিবসেই সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি জানান দিলেন দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ কখনো দুর্নীতির কাছে পিছিয়ে পড়বে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে।
যে কাজেই এই কাজটা যাতে আমরা করতে পারি, আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নতুন কমিশনকে সবার আগে নিজেদের সম্পদের হিসাব দাখিলের আহ্বান জানিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বললেন 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের বিবরণী জমা দেবেন তারা। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাজ হলো অনুসন্ধান এবং তদন্ত, এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেনসেশনের গতি পাচ্ছে। বিদেশ থেকে ফিরে দুদকে যোগ দেওয়ার কথা আরেক কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন। পথে পথে যোগ দেন নেতাকর্মীরা। বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ভারতের উগ্রবাদীদের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। আগামীতেও এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এভাবে আমরা লড়াই করবো, সংগ্রাম করবো। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। আমরা রক্ত দিয়ে এসেছে, স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে কোনো সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার। বুধবার কুমিল্লায় এক অনুষ্ঠানে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। তরুণদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে ভুল করবে। দেশ গড়তে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আমন্ত্রণে এতে উপস্থিত ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। তাদের দাবি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে প্ল্যাটফর্মটির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে হবে। আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। তরুণ সমাজকে ভোট দিতে দেয়নি, আমাদের গণতন্ত্র হরণ করেছে, যেভাবে দমিয়ে রেখেছিল, আমরা কিন্তু লড়াই সংগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে তরুণ সমাজকে কখনো দমিয়ে রাখা যায় না। ফাউন্ডেশন যারা কিনে এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না সেই বিষয়ে আমরা সমন্বয় করে তাদের প্রশ্ন রেখে যাচ্ছি। অনুষ্ঠানে তরুণ শক্তিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাবার পরিকল্পনা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। বর্তমানকে যথাযথভাবে কাজে লাগিয়ে সবার ভবিষ্যৎ নিরাপদ করতে আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। আমাদের দায়বদ্ধতা রয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মাধ্যমে খুলনায় নিজেদের অবস্থান শক্ত করছে জামায়াতে ইসলামী। এককভাবে নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে দলটি। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নতুন নতুন কর্মসূচি নিচ্ছে অন্য দলগুলো। তবে মাঠের রাজনীতিতে স্থবির জাতীয় পার্টি।
আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। 5 আগস্টের পর থেকে খুলনার রাজপথে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত 3 মাসে অন্তত 20টি সভা সমাবেশ করেছে দলটি। এছাড়া জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে খোলা হয়েছে দলীয় কার্যালয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চান নেতারা। দীর্ঘ 15-16টি বছর আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা কাজ করেছি, তারপরও আমাদের দলের মধ্যে কোনো সমস্যা বা ফাটল কোনো কিছু ধরেনি। কর্মীরা এখন প্রকাশ্যে তাদের সম্মেলন করতে পারছে এবং এখন সক্রিয়ভাবে সবাই অংশগ্রহণ করছে। আর যদি বলেন যে নির্বাচনের ব্যাপারে, যে আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী। 3টা আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণাই হয়ে গেছে। বাকি 3টা আসনে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী মতামত গ্রহণের যে কার্যক্রম সেটাও সম্পন্ন হয়েছে। এদিকে রাজনীতির মাঠে অনেকটা অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটা যুবথুবু দলটির নেতাকর্মীরা। নির্বাচনমুখী দল, আমরা অবশ্যই নির্বাচন করব এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখবার জন্য আমরা সকল অঙ্গ সংগঠন আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং আমাদের যে থানা কমিটিগুলো আছে এই থানা কমিটিগুলো রিসাবল করার চেষ্টা করছি। এছাড়া খুলনার রাজনীতির মাঠ গোছাতে ব্যস্ত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নতুন নতুন কর্মসূচি। নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমাদের সমস্ত ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলছে এবং সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে এবং কর্মী তারবিয়াতও অনুষ্ঠিত হয়েছে। যত পারছি বাইরে বাইরে যাচ্ছি, ঢাকাতেও সব জায়গায় কথাবার্তা বলছি, কমিটিও করছি, কিছু কিছু এখানে যেমন করলাম অন্য জায়গাতেও করছি, আমাদের সহযোগী সংগঠন করছি, এই সাংগঠনিক তৎপরতা। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে পাবলিক পরীক্ষা প্রস্তুতিও। পদ ফাঁকা রেখে ঢাকা অফিসে নিয়োগপ্রাপ্তদের পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। স্থায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদে বসানোর নির্দেশনাও বাস্তবায়ন হচ্ছে না। সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিলেও এখনও অফিস করছেন চেয়ারম্যান। ওমর ফারুকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাকির আহমেদ। গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান 4 বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। 4 বছর চললো, প্রথম তো আমার হয়নি, না বলা হয়েছে, পরবর্তী বলছে আপনি রিভিউ করেন, তখন রিভিউ করছি, রিভিউর ব্যাপার শুনানি এখনো হয়নি। তার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন, পরিচালনা কমিটি অনুমোদন, স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেও ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু অত পর্যন্ত কোনো সেকশনের অফিসার না থাকায় এটা নিয়ে বারবার আসছি, কিন্তু সংশোধন হচ্ছে না। ভোলার থেকে আমরা অনেক দূর আসা, অফিসার থাকার কারণে আমার কাজ হচ্ছে না। আটকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। আমার অফার লেটার চলে আসছে, আঞ্চলিক অফিস থাকে ঢাকা বোর্ডের, আমাদের ওইখানে গিয়েছি, তো ওরা বলতেছে যে ঢাকা বোর্ড থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম, এরা বললো ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্টস দিয়ে গেলাম, ওনার টিকিট এবং আপনার যে উনি 10 তারিখে চলে যাইব, সেপ্টেম্বরের 10 তারিখে চলে যাইব। এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে 10 তারিখে, আমাদের মেসেজ গেছে 11 তারিখে ওনাদের মিটিং। আবেদন করছি 2021 সালে আপনার ডিসেম্বরের 27 তারিখে। পরবর্তীতে আমি আবেদন করি, আমি জানুয়ারির 10 তারিখে চলে যাই আমি প্রবাসে যাওয়ার পর কোনো আপডেট পাই নাই। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 11টি শাখার 7টিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ রেজিস্ট্রার, প্রকাশনা নিয়ন্ত্রক, কারিকুলাম বিশেষজ্ঞ, 2 জন উপ রেজিস্ট্রার, উপ মাদ্রাসা পরিদর্শক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি। আমার এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ, তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি না। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সেন্টার পাঠাতে হবে, আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, সেই কাজগুলো আমরা গতিশীল আনতে পারছি না, আমাদের খাতা ছাপাতে পারছি না। বোর্ডের 192টি পদের 68টিতে নেই লোকবল, তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। 60টি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে। এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচণ্ড, সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড। কর্মকর্তারা বলছেন সহকারী পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজনের পদোন্নতি হয় না প্রায় 2 যুগ ধরে। ঢাকায় বোর্ডে নিয়োগ পাওয়া অনেককে পদ ফাঁকা রেখে পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত 20 বছর 22 বছর যাবৎ। পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন,
কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না। আপিল করেছেন অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই রায় পাওয়ার পরেও কোনো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়তা করছে না। আদালত বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী 50% পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করেনি বোর্ড। চেয়ারম্যান বলছেন, রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেওয়া হবে। রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব। আমাদের পূর্ব প্রস্তুতি করা আছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের তুলনায় রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে চারপাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে কাজের সন্ধানে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী মানুষদের। এই মুহূর্তে শিরোইল এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। রকি, নগরী রাজশাহীতে দিন যত যাচ্ছে শীতের যে তীব্রতা তা যেন ততই বাড়ছে। আর এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল যে মানুষ রয়েছে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোরের আলো ফুটতেই অনেকে কাজের তাগিদে বের হচ্ছেন। এই কর্মজীবী মানুষগুলো ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন ঠান্ডার কারণে, এবং এই প্রকোপ দিন দিন কিন্তু বেড়েই চলেছে। আমরা বিশেষ করে কয়েকদিন ধরে লক্ষ্য করছি, এক সপ্তাহ ধরে শীতের যে মাত্রা সেটি বাড়ছে। কোনো দিন সূর্যের সারাদিনেও সূর্যের দেখা মিলছে না। এতে করে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনে যে শীতের তীব্রতা ছিল তা গত 9 ডিসেম্বর শীতের এখানে সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা 13 ডিগ্রি সেলসিয়াস, এবং গত 10 ডিসেম্বর রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস, এবং 11 ডিসেম্বর সেটি নেমে আসে 11 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, এবং শীতের যে তীব্রতা তা বেড়েই চলেছে। পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাস রয়েছে। এই কনকনে ঠান্ডা বাতাসের কারণে সাধারণ মানুষ কিন্তু খুবই কষ্ট পাচ্ছে। বিশেষ করে সকালে যারা কর্মজীবী মানুষ রয়েছে এবং অনেকে কিন্তু সকালে হাঁটাহাঁটির জন্য বের হন, তারাও কিন্তু গরম পোশাক পরে কিন্তু বের হচ্ছে। যাদের পর্যাপ্ত পোশাক নেই তাদের কিন্তু ভোগান্তিটা অনেক বেশি হচ্ছে। আমরা বিশেষ করে খেটে খাওয়া কিছু ছিন্নমূল মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকারিভাবে তাদের কোনো বরাদ্দ দেওয়া হয়নি শীতবস্ত্র। প্রতি বছর কিন্তু কিছু শীতবস্ত্র দেওয়া হয়ে থাকে রাজশাহী জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে, কিন্তু যেহেতু কয়েকদিন হলো শীত মাত্র পড়েছে, যে কারণে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের শীতবস্ত্র পৌঁছায়নি, যে কারণে তাদের ব্যাপক দুর্ভোগ হচ্ছে। এবং তারা কিন্তু যারা বিত্তবান শ্রেণীর মানুষ রয়েছেন এবং জেলা প্রশাসকের কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন যে দ্রুত যেন তাদের কম্বল বা যে শীতবস্ত্রগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো যেন দেওয়া হয়, এমন দাবি কিন্তু তাদের পক্ষ থেকে তোলা হয়েছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে আগামীতে দিন যত যাবে এই শীতের যে প্রকোপ সেটি আরও কমে আসবে, এবং শীতের প্রকোপ মানে এই তীব্রতা বেড়ে গেলে শীতের যে মাত্রা সেটিও কিন্তু বাড়তে থাকবে। সব মিলে এই রাজশাহীতে এই মাসের শেষের দিকে আরও একটি শৈত্যপ্রবাহ হওয়ারও কিন্তু আভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সব মিলে আপনারা দেখছেন যে রাজশাহীর রেলগেট এলাকায় আমরা কিন্তু এখন অবস্থান করছি। এই রেলগেট এলাকায় সাধারণ মানুষেরা যারা কিন্তু কাজের তাগিদে বের হয়েছেন তারা অনেকেই কিন্তু গরম পোশাক পরে বের হয়েছেন। পাশাপাশি আমরা নগরীর যে বিভিন্ন দোকান রয়েছে, বিশেষ করে যে ছিন্নমূল মানুষেরা যে দোকান রয়েছে, অনেক দোকান রয়েছে, তারা কিন্তু এখন গরম পোশাকের যে বেচাকেনা সেই বেচাকেনাগুলো অনেক বেড়েছে এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে। আপনারা দেখছেন যে রিক্সা চালকেরা রিক্সা চালাচ্ছেন সকালে এই হিমেল হাওয়ার মধ্যে কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু রিক্সা চালাতে হচ্ছে পেটের তাগিদে, এমনটাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি আমরা নগরীর রানীবাজার এলাকায় দেখেছি, সেখানে বিশেষ করে লেপ তোষক এবং জাজিম তৈরির যারা কারিগর তাদের অনেক ব্যস্ততা বেড়েছে, কারণ এই সময়ে অনেকেই নতুন করে লেপ তোষক তৈরি করছেন এই শীতের হাত থেকে বাঁচার জন্য। অনেকে খড়কুটো জ্বালিয়েও শীত নিবারণের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর।
সাইফুর রকি রাজশাহী থেকে আমাদের শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন। আমরা একটু মানিকগঞ্জে যেতে চাই। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে রাত থেকে বন্ধ ফেরি চলাচল। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাব তার কাছে। এই যে মধ্যরাত থেকে কিন্তু মানিকগঞ্জের যে 3টি রুট রয়েছে, রোডটা যা আপনি বলছিলেন সেই রোডগুলো কিন্তু একটা ঘন কুয়াশার কারণে এটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু তীব্র শীত এবং কনকনে শীতে কিন্তু মানুষের জনজীবন থর্ব হয়ে পড়েছে, একদম থবির হয়ে পড়েছে আমরা বলতে পারি। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি পাটুরিয়া ঘাট এলাকার যেহেতু আবহাওয়া অফিস নাই, আমরা যে একটা মোবাইল অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে আমরা দেখতে পাচ্ছি যে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠানামা করছে তাপমাত্রা। সেই ক্ষেত্রে কিন্তু তীব্র শীত এবং হিম বাতাস সবচাইতে কষ্ট হচ্ছে মানুষের এখানে যারা এখানে এসেছে এবং অপেক্ষা করছে এই নদীটুকু পার হওয়ার জন্য। তারা কিন্তু হিম বাতাসে একদম কাবু হয়ে যাচ্ছে। বিশেষ করে নারী এবং শিশু এবং বয়স্করা কিন্তু আরো দুর্ভোগে পড়েছে। যেহেতু আজকে রাত বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে, রাত একদম সন্ধ্যা রাত থেকে কিন্তু কুয়াশা পড়তে শুরু করে এই রোডগুলোতে। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাত 3টার দিকে যখন এই ফেরি চলাচলের চ্যানেলে বিকন পাতি এবং মার্কিন পয়েন্টের কিছু দেখা যাচ্ছিল না, তখন কিন্তু দুর্ঘটনা এড়ার জন্য এই রোডে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে আমি যতটুকু সংবাদ পেয়েছি বিআইডব্লিউটিসি এবং ফেরির যে মাস্টার সুগানের মাধ্যমে এই মুহূর্তে মাঝনদীতে কিন্তু 2টি ফেরি আটকে রয়েছে। কমপক্ষে 33টি যে যানবাহন নিয়ে, তার মধ্যে কিন্তু বেশ যাত্রী এবং যানবাহন শ্রমিক এবং কিন্তু ব্যবসায়ী রয়েছে। প্রত্যেকটা যানবাহনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সের ডেড বডি এবং মানুষের যে দুর্ভোগ দুর্দশা তা কিন্তু এই জায়গাটিতে রয়েছে। কারণ হচ্ছে একদিকে হচ্ছে তীব্র শীত এবং কুয়াশা, অন্যদিকে কিন্তু এই যে হিম বাতাস, যার জন্য কিন্তু মানুষ গাড়ি থেকে, ছোট ছোট গাড়ি থেকে কিন্তু বের হতে পারছে না এবং কষ্টে সময় কাটাচ্ছে। যে আজকে যদিও রাত 3টার থেকে কুয়াশা মাত্রা বেড়ে গিয়েছে এবং কি ফেরি চলাচল বন্ধ হয়েছে, যার জন্য কিন্তু এখানকার যারা সকালের দিকের যে অসুবিধাগুলো, যেমন পয় নিষ্কাশন অসুবিধা, এগুলা কিন্তু আমাদের কাছে এখানকার যারা যাত্রী রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে। আমরা যে অ্যাম্বুলেন্সগুলো দেখছি তারা রুগীবাহী এবং কি যারা ডেড বডি নিয়ে এসেছে তারা কিন্তু সবচাইতে বেশি কষ্ট করছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে মোট 26টি ফেরি চলাচল করে। এই ছিল আমার কাছে একদম কনকনে শীতে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ ইউসুফ আলী, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে। মুক্তিযোদ্ধা না হয়েও রাষ্ট্রীয় সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ভুয়া সনদধারীরা তালিকা থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। চাকরি থেকে অব্যাহতি সহ শাস্তির হুঁশিয়ারিও তার। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন উপদেষ্টা। স্বাধীনতার 53 বছরেও চূড়ান্ত হয়নি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা। সপ্তম দফায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য তালিকা করতে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট বোর্ড ও নির্বাহী কমিটি। বিষয়টি নিয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কেউ যদি স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে তবে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। তবে মন্ত্রণালয় খুঁজে বের করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। ও মুক্তিযোদ্ধা যারা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। নানানভাবে সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি নিয়েছেন এবং সুবিধা নিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে উনি চাকরি নিয়েছেন, সে চাকরি থেকেও তো উনি
ওনাকে যাইতে হবে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফারুকী আজম। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবস দুটি উদযাপনের কথা জানান তিনি। মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে বঙ্গভবনের পাশাপাশি সারা দেশের মহানগর, জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। এখানে মুক্তিযোদ্ধা হিসাবে মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ে জনগোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা থাকলেও তা সমাধানযোগ্য বলছেন তিনি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বানও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হলো জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আর পিছিয়ে থাকা নয়, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে। পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা। এটা কোনো রকমের গ্রহণযোগ্য না। পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়ে ডক্টর ইউনূসের আশাবাদ, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। ওইখানে বসে আমরা পরিবর্তন করব। এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। আপনার পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আপনাকে বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটি আমাদের এই সুযোগটা আমাদের করে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে সমতলের পাশাপাশি পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের MRP পাসপোর্ট দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সৌদি আরব ও মালয়েশিয়ায় গমনোচ্ছুদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। বুধবার ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় কথা বলেন আইন উপদেষ্টা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা MIP পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন MRP পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। আর পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে। ভোরের সময় আরো থাকছে, মাঠে মাঠে ভালোবাসার গোলাপ উৎসব উদযাপনে প্রস্তুত হচ্ছে ফুলের রাজধানী যশোরের কতখানি। বাজারে ভালো দাম পেলে অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের। এক যুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ কাজ। দফায় দফায় মেয়াদ বাড়লেও কাজ হয়েছে 70%, আর ব্যয় বেড়েছে প্রায় 3 গুণ। এই জন্য সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা, আর সরকারি অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। নেমল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের জন্য এক যুগের অপেক্ষা নগরবাসী। তবে এক এক সময় এক এক দফতরের খোঁড়াখুড়িতে নাজেহাল অবস্থা সড়কটির। সম্প্রতি সড়কটির 70% কাজ শেষ করে ঠিকাদার। এর মধ্যেই হঠাৎ বিভিন্ন স্থানে খুঁড়তে শুরু করে খুলনা ওয়াসা। এক সময় একটা গুরু বাইসে কাজ করে যায়, দীর্ঘদিন লাগাচ্ছে কাজের জন্য। একবার করে তারা অল্প একটু করে আবার থেমে যায়। এত দুর্ভোগ যে প্রতিদিন দুর্ঘটনা একটা পর একটা ঘটতেই থাকে। কাজ করে আবার বন্ধ, আবার খোঁজে, আবার এই কায়দা।
মানে কোনো এর কোনো শুরু হচ্ছে না। প্রকল্পের যেসব কর্মকর্তা রয়েছে তাদের গাফিলতির কারণে এগুলো হয়েছে। ধুলাবালি যায় বাইরে, ওই বাইরে যা ভাত খাইয়ে হাই করতে পারি না। চলাচলের দুর্ভোগ সব দিক দিয়ে, মনে করেন শরীরে কষ্ট, ধুলা, সব দিক দিয়ে অশান্তি। এর আগে সড়কের বিভিন্ন স্থানের নালা ভেঙে অন্তত ৩-৪ বারও নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন গোজামিলের পেছনে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সমন্বয়হীনতার মূলে রয়েছে আমাদের উদ্যোগের অভাব, আমাদের সংস্কৃতি এবং সর্বোপরি একটি আমব্রেলা অর্গানাইজেশনের অভাব। এই অবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়ে ওয়াসার কর্মকর্তা বলছেন দ্রুত শেষ হবে কাজ, ক্ষতি হবে না সড়কের। ইতিমধ্যে 3 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 1700 মিটার করে ফেলছি। বাকি যে কাজটা আছে আশা করি জানুয়ারির মধ্যে আমরা শেষ করতে পারব। শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় 2013 সালে। নানা জটিলতায় 2021 সালে প্রকল্প সংশোধন করলে ব্যয় 98 কোটি 90 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়ায় 259 কোটি 21 লাখে। 5 দফায় সময় বেড়ে 60 ফুট প্রশস্ত সড়কটির নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ফের 1.5 বছর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সরকারিভাবে সারা দেশে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলেও কুষ্টিয়ায় তেমন সাড়া মেলেনি। প্রায় 26,000 মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও গত 3 সপ্তাহে চাল সংগ্রহ হয়েছে মাত্র 140 মেট্রিক টন। কৃষকরা বলছেন সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। দেশ জুড়ে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হয় গত 17 নভেম্বর। চাল 47 আর ধানের দাম কেজিতে 34 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে কুষ্টিয়ায় এখনো কৃষক ও ব্যবসায়ীদের মাঝে সরকারি গুদামে ধান চাল দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে না। 20,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে গত 3 সপ্তাহে চাল সংগ্রহ হয়েছে মাত্র 140 টন। ধান সংগ্রহ এখনো শূন্যের কোটায়। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 1,600 মেট্রিক টন আতপ এবং 6,700 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা বলছেন ধানের জন্য সরকার যে নির্ধারণ করে দিয়েছে খুচরা এর চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা জানান চালের যে দর দেওয়া হয়েছে প্রক্রিয়াজাতকরণের খরচই পড়েছে এর চেয়ে বেশি। 34 টাকায় আমার পড়তেছে। আমার এক মণ ধানের খরচ হয়ে গেছে 2,000 টাকা। গতবারের চেয়ে এবার অনেক আমাদেরকে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। পার কেজিতে আমাদের 52 টাকা পড়তেছে, সেখানে সরকার দিচ্ছে মাত্র 47 টাকা। তাহলে 5 টাকা আবার হলো প্রতি কেজিতে ঘাটতি হবে। চাউলের রেটটা বাড়াই দিত, আমার মনে হয় সরকারের সংগ্রহটা সফল হতো, কিন্তু আমরা তো লস দিয়ে কতক্ষণ চাল দেবো। মিল মালিকদের যদি পার কেজিতে 5 টাকা লস দিয়ে যে চাল দিতে হয়, তাহলে 20% চাউলও তাদের সরবরাহ করার মতো ক্ষমতা তাদের থাকবে। 3 থেকে 4 টাকা যাতে ইনসেপটিভ বোনাস তারা আমাদেরকে ব্যবস্থা করে, এটা আমাদের মিল মালিকদের দাবি। জেলা প্রশাসক বলছেন সারা দেশে ধান ও চালের একই দর নির্ধারণ করা হয়েছে। চাষি ও ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন তিনি। ওনাদের লস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের মানে যথাযথ কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করতে পারি, এবং এটি যেহেতু জাতীয় সিদ্ধান্ত, সেহেতু জাতীয় সিদ্ধান্তের আলোকেই আমাদের সকলকে কাজ করতে হবে। গত বছর সরকারিভাবে 45 টাকা কেজিতে চাল এবং 32 টাকায় ধান সংগ্রহ করা হয়। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। হবিগঞ্জের মাধবপুরে জব্দ করা হয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী। বিজিবি 55 ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে জানায় বুধবার জগদীশপুর এলাকায় অভিযান চলছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান দেখে সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়। সে সময় ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে সে ট্রাক থেকে উদ্ধার হয় 32,426 পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা এসব পণ্যের বাজার মূল্য প্রায় 90 লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়েছে। ঝিনাইদহে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে কমেনি দাম। এই মুহূর্তে জেলার নতুন হাটখোলা বাজারে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। শীতকালীন সবজির বেচা বিক্রির সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। শীতের সকালে, তীব্র শীতের এই সকালে কিন্তু তরতাজা টাটকা সবজির সমাহার বসেছে ঝিনাইদহের নতুন হাটখালা এই সবজি বাজারে। সকাল থেকে কিন্তু ঝিনাইদহ সদর সহ আশপাশের উপজেলা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে হাটে আসতে শুরু করেছে, এবং কিছুদিনের মধ্যে কিন্তু পুরো দমে এই হাটে সবজি বেচা কেনা শুরু হবে। এবং কৃষকরা বলছে যে বর্তমানে যে সবজি বিক্রি হচ্ছে তারা কিন্তু সে দামে খুশি, কারণ বর্তমানে সবজির যে বাজার সেটা
অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই সময়টায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ শীতের ভরা মৌসুমে যে দাম হওয়ার কথা ছিল এর চেয়ে কম, সেটাকে তারা কিন্তু তার চেয়ে বেশি দামের সবজি বিক্রি করতে পারছে কৃষকরা। তো আজকের বাজার দর যদি আমি কিছুটা বলি, তাহলে কিন্তু আজকে যে সবজি বিক্রি হচ্ছে নতুন হাটখোলা সবজি বাজারে, বেগুন আলু বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 70 থেকে 80 টাকা কেজি দরে। বেগুন যেটা বিক্রি হচ্ছে এখানকার কৃষকদের উৎপাদিত বেগুন, সেটা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। আর লাউ প্রতি পিস 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে এবং পেঁপে বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 25 থেকে 30 টাকা কেজি। এবং মূলার দাম কিন্তু কমতে শুরু করেছে। মূলা কিন্তু বিক্রি হচ্ছে আজকে আমি যেটা দেখেছি 15 থেকে 20 টাকা কেজি দরে। এছাড়া খুচরা পাইকারি পর্যায়ে মরিচ আজকে বিক্রি হচ্ছে পাইকারিতে 40 থেকে 50। সিম বিক্রি হচ্ছে প্রকারভেদে 30 থেকে 60 টাকা কেজি দরে। এবং পেঁয়াজকুলি যেটা আছে, পেঁয়াজকুলির দাম কিন্তু 2 দিন আগেও কিন্তু যেটা ছিল 80 টাকায়, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং উচ্চে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। কৃষকরা বলছেন তারা এবছর যে সবজি উৎপাদন করছে তারা কিন্তু যে দামে সবজি বিক্রি করছেন তারা কিন্তু লাভবান এবং তারা কিন্তু খুশি। এবং আসলে এই যে দাম এখন বর্তমানে সবজি বিক্রি হচ্ছে সেটা ভোক্তাদের কিছুটা না বিশ্বাস উঠলেও ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে যে সবজি বিক্রি হচ্ছে সেটা অন্যান্য বছরের এই সময়টা কিন্তু এর থেকে কম দাম ছিল। এবছর যে কিছুটা দাম বেশি হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে এই সবজি যখন আবাদ শুরু হয়েছিল এই মৌসুমের শুরুতে, তখন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে কিন্তু সবজি ক্ষেত নষ্ট হয়েছিল, যে কারণে কিন্তু সবজির দাম কিন্তু এখন কিছুটা বাড়তি। তবে ব্যবসায়ীরা আশা করছেন যে শীতের যে সবজি আরো কিছুদিনের মধ্যে আরো সবজি যখন সরবরাহ বৃদ্ধি পাবে তখন সবজির দাম কিন্তু আরো কমবে এবং ভোক্তাদের নাগালের মধ্যে আসবে। তো এই ছিল ঝিনাইদহের নতুন হাটখোলা সবজি বাজার থেকে সবজির দামের সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম ঝিনাইদহে। হ্রদ পাহাড় আর নীল আকাশে সাদা মেঘের ভেলা, প্রকৃতির এমন রূপ দেখতে পর্যটকরা ছুটে যান রাঙামাটিতে। সাপ্তাহিক বন্ধের সঙ্গে বিজয় দিবসের ছুটি মেলায় পাওয়া যাচ্ছে না টানা অবকাশ। এতে পর্যটকের চাপ বাড়বে আরও কয়েক গুণ। এরই মধ্যে শহরের বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট বুকিং হয়ে গেছে। আর আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মন্নার ছবিতে রিপোর্ট। হ্রদের নীল জলরাশি, সেই জলে ঘুরে বেড়াচ্ছে ছোট বড় নৌযান, কেউ করছেন কায়াকিং। এভাবে হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে অপরূপা রাঙামাটিতে ভিড় করছেন পর্যটকরা। এতে ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, সাজেক ভ্যালি সহ জেলার সকল দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে পর্যটকের চাপ। এখানে যে নির্মল পরিবেশ সেটা তো আমরা সমতলে যে জনবসতিপূর্ণ যে শহরগুলো সেগুলোতে আমরা পাই না। পোড়ামন পাহাড়ে গেছিলাম, অনেক কষ্ট করে উঠছি, কিন্তু কষ্ট করে ওঠার পরও দৃশ্যটা অসাধারণ লাগছে। শীতের শুরুতে আসলে রাঙামাটি তার সৌন্দর্যের সবচেয়ে পিক অবস্থায় আছে আমি মনে করি। বিজয় দিবস ঘিরে টানা ছুটিতে এই চাপ বাড়বে আরও কয়েক গুণ। এর মধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট প্রায় 100% বুকিং হয়ে গেছে। পর্যটকদের নৌ ভ্রমণের জন্য ঘাটে প্রস্তুত হয়ে আছে নৌযান। স্থানীয়ভাবে উৎপাদিত বাহারি রঙের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। এই লম্বা ছুটিতে ভালো ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। 15-16 বুকিং শেষ, আমরা শুধু মনে করেন যে পর্যটকদের বরণ করার অপেক্ষায় আছি। আশা করে আসছি লোকজন আসবে, যে আপনারা অনেক মাল স্টকে রেখে দিছি। ম্যাক্সিমাম হাউসবোটগুলো শুধু আমাদেরই না, সবগুলাই মোটামুটি পর্যটকদের বুকিং করা আছে অগ্রিম। আগত পর্যটকদের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্টরা যাতে কোনোভাবে ইনসিকিউর ফিল না করে সেজন্য আমাদের জনবল আমরা আরো বেশি পরিমাণে প্রয়োগ করে আমরা মানুষকে সহায়তা করব। বিজয় দিবস ঘিরে ছুটিতে রাঙামাটিতে অর্ধ লক্ষ পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙামাটি। বিজয় দিবস, খ্রিস্টীয় বড়দিন ও নববর্ষের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের গদখালির ফুল চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন এবছর অতিবৃষ্টি এবং বর্ষা মৌসুম কিছুটা দীর্ঘায়িত হওয়ায় প্রভাব পড়েছে ফুল চাষে। তবে বাজারে ভালো দাম থাকায় সে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। আবুল কালাম আজাদের ছবি, উজ্জ্বল মেধার তথ্যে রিপোর্ট।
জোড়া সবুজ মাঠে হলুদ রঙের সমারোহ। যশোরের গদখালির বাগানে বাগানে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা সহ হরেক রকম ফুল। আসন্ন বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ সহ নানা অনুষ্ঠান ঘিরে সারা দেশে ফুলের চাহিদার বড় যোগান আসে জেলাটি থেকে। মৌসুমের এই বাজার ধরে চাষিরাও নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। গাছে ফুল ধরে রাখতে ছেটানো হচ্ছে কীটনাশক, গোলাপ ফুলে পরানো হয়েছে বিশেষ ক্যাপ। এরই মধ্যে বাড়তে শুরু করেছে সব ধরনের ফুলের দাম। চাষিরা আশা করছেন বিজয় দিবসের আগে এই দাম আরো বাড়বে। টার্গেট আছে 1050, 40-50 ইনশাল্লাহ আমাদের এই বাগান থেকে এই মৌসুমে ফুল বিক্রি করার আশা করি। 16 ডিসেম্বরে আমি 4-5 লাখ টাকার ফুল আমি বিক্রি করতে পারবো। এখন দাম ভালো আছে, সামনে 16 ডিসেম্বরে আর একটু দাম হবে। এবছর অতিবৃষ্টি এবং বর্ষা মৌসুম কিছুটা দীর্ঘায়িত হওয়ায় প্রভাব পড়েছে ফুল চাষে। তবে বাজারে ভালো দাম থাকায় সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ফুল চাষে সংশ্লিষ্টদের। যে বাজার বর্তমান চলছে তাতে আমরা মনে করছি যে বাজার যদি এভাবে থাকে তাহলে আগামীতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং এই 16 ডিসেম্বরকে ঘিরে এই ফুলের রাজ্য থেকে 3 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা আছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 6000 চাষি 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘদিনের বংশানুক্রমিক শাসনের অবসান ঘটেছে। আসাদ সরকার পতনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আঙুল তুলেছেন তুরস্কের দিকেও। সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী হলেও ইসরায়েলকে নিয়ে গোষ্ঠীটি কি ভাবছে তার উপর সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে ইরানের সঙ্গে সিরিয়ার গোষ্ঠীটির সম্পর্ক স্থাপনের সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশ্লেষকরা। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের জন্য বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে এসেছে ইরান। এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যেও একই প্রতিক্রিয়া দেখা গেল। আসাদ সরকারের পতনের পর বুধবার প্রথম জনসমক্ষে কথা বলেন এই নেতা। সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদ রাষ্ট্রের পরিকল্পনার ফল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন এই নেতা। সিরিয়ায় যা ঘটেছে তা মার্কিন ইহুদিবাদী রাষ্ট্রের যৌথ পরিকল্পনার ফল, এতে কোনো সন্দেহ নেই। সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র এটাতে ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে। সবাই এটা দেখছে, আমাদের কাছে এটার প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, শিকাগো, জর্জিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে শহরের প্রায় প্রতিটি স্থাপনা। উৎসবমুখর এসব আয়োজনে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরাও। ঐতিহ্যের ধারা বজায় রেখে এবারও উৎসবের সাজে সেজেছে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের প্রাচীনতম ক্রিসমাস ট্রি। 74 ফুট লম্বা এই নরওয়ে স্প্রুস ট্রিটি সাজাতে ব্যবহৃত হয়েছে 50,000-এর বেশি রঙিন এলইডি। উৎসবের মাত্রা বাড়িয়ে দিতে ম্যানহাটনের দোকানগুলোও পসরা সাজিয়েছে নানা অনুষঙ্গের। বড়দিন উপলক্ষে মিলছে বাড়তি ছাড়। পাশাপাশি বায়ার্ন পার্কের স্কেটিং রিংয়ে ভিড় জমাচ্ছে স্কেটার ও দর্শনার্থীরা। উৎসবে মেতে উঠেছেন শিকাগোর বাসিন্দারাও। শহরের মিলেনিয়াম পার্কে ক্রিসমাস মার্কেটে ভিড় করছেন হাজারো মানুষ। এমনকি শিকাগো আর্ট ইনস্টিটিউটের বাইরে বিখ্যাত সিংহের প্রতিকৃতিতেও বড়দিনের আবহে সাজসজ্জা করা হয়েছে। বাদ যায়নি জর্জিয়াও। রাজ্যটির কেনেসো শহরে লাইটস অব জয় নামে পরিচিত সবচেয়ে বড় ক্রিসমাস আলোকসজ্জা নজর কাড়ছে সকলের। স্থানীয় রিচার্ড টেলরের মায়ের স্মরণে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। The lights of joy is because of, first of all, because of your mom. His mom, that was her name, was Joy. And we wanted to pay homage to her and her memories. And of course, it's a joyful time of year. So putting those together, we got lights of joy. শেরি রিচার্ড দম্পতির উদ্যোগে 12 লাখেরও বেশি এলইডি ব্যবহার করে সজ্জিত এই প্রদর্শনীতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। একদিকে বড়দিনের আনন্দ, অন্যদিকে ভ্যাটিকান সিটির জুবিলি, দুয়ে মিলিয়ে এবার আনন্দ দ্বিগুণ হতে চলেছে ইতালিতে। নতুন সাজে সেজেছে রাজধানী রোম।
বড়দিন এবং জুবিলি সামনে রেখে উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে পুরোদমে। ইতালি থেকে সে খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। 25 বছর পর আবারও যীশু খ্রিস্টের জন্মদিন ধুমধামের সঙ্গে উদযাপন করা হচ্ছে ভ্যাটিকান সিটিতে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত এই সিটিতে আবারও এসেছে পাপ মোচনের দিন। এ উপলক্ষে উৎসবের হাওয়া বইছে গোটা শহরে। ভ্যাটিকান সিটির জুবিলি নামে পরিচিত এই অনুষ্ঠানে অংশ নিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। উৎসব আয়োজনে চলছে কেনাকাটাও। পাপমোচনের বছর হিসেবে জুবিলি উদযাপনেও প্রস্তুতি চলছে পুরোদমে। এর আগে 50 বছর পরপর জুবিলি অনুষ্ঠিত হলেও এখন 25 বছর পরপর আয়োজন করা হয় এই উৎসবের। আমি সিসিলি থেকে রোমে এসেছি বড়দিন উদযাপনের জন্য। রোমের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। 24 তারিখ রাতে আমরা বড়দিন উদযাপন করব, স্বজনদের উপহার দেব এবং মধ্যরাতে সবাই একসঙ্গে যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা জানাবো। বন্ধু-বান্ধব, সহকর্মী এবং স্বজনদের নিয়ে দিনটি উদযাপনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শ্রদ্ধা জানাবো যীশু খ্রিস্টের প্রতি এবং সকলে একসাথে মিলে রাতে খাওয়া দাওয়া করব। এবার জুবিলি শুরু হবে 24 ডিসেম্বর সন্ধ্যা 7টা থেকে, চলবে 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত। বড়দিনকে সামনে রেখে ইতালির নাগরিকদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দোকানপাটগুলিতে তাদের যেমন ভিড় লক্ষ্য করা গেছে, তেমনি ভ্যাটিকান সিটি সহ দর্শনীয় স্থানগুলিতেও তাদের উপস্থিতি সমানভাবে লক্ষণীয়। এবার 2025-এর জুবিলিকে সামনে রেখে ইতালির রাজধানী নতুন রূপে সাজবে। সেক্ষেত্রে এবারের বড়দিন হবে অনেকটাই ব্যতিক্রম এবং বর্ণাঢ্য। ইতালির ভ্যাটিকান সিটি থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর জানাবো। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতা। টপ অর্ডারে ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কোনটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট? সাম্প্রতিক পারফরমেন্সে এই প্রশ্ন এখন তোলা যেতেই পারে। কদাচিৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকে হারানো দলটা জিম্বাবুয়ের মতো দলকে প্রায়ই হারিয়ে ধোয়া তুলত 50 ওভারের ক্রিকেটে তারা পাক্কা। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে থাকার পর বড় গলায় এখন আর এসব বলার উপায় কই? বাংলাদেশের ক্রিকেট গ্রাফ নিম্নমুখী সেটা বলার অপেক্ষা রাখে না। পাপন নান্য যুগ শেষ হবার পর যারা আশা করেছিলেন এই বুঝি খারাপ সময় কেটে গেল, তারা ওয়েস্ট ইন্ডিজে চোখ রাখলে যার পরা নিয়ে হতাশ হবেন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন না তেমন কিছু। লম্বা সময় ধরে খেললেও তার পারফরমেন্সে নেই যেমন পরিপক্কতা, তেমনি নেই কথা ফিরলে যে তিনি ভারমুক্ত হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। শান্ত না থাকাটা একটা অজুহাত হতে পারে, একই সঙ্গে মুশফিকের অনুপস্থিতিও। কিন্তু তারা থাকলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয় করে ফেলতো বাংলাদেশ তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই আসলে। কারণ ওই যে বললাম, ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফ আসলেই বেশ নিম্নমুখী। প্রত্যেক ম্যাচের পর শুধুই হাঁসফাঁস, ইস আর 20টা রান যদি বেশি হতো। সে যাই হোক, সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অর্ধযুগ আর 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড মিশে গেছে সেন্ট কিটসের নোনা জলে। বাংলাদেশ এখন লড়বে মান বাঁচাতে। সিরিজ খোয়া গেছে প্রথম 2 ম্যাচ হেরে, শেষেরটায় যদি একই পরিণতি হয় তাহলে সর্বনাশ, থবল থলাই। অবশ্য এবার যে প্রথম বিষয়টা তা নয়, এমন স্বাদ নেয়ার বহু নজির আছে লাল সবুজ ক্রিকেটে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বুড়ো রিয়াদ আর বোলার তানজিম সাকিব যদি ব্যাটার না হয়ে উঠত তবে স্কোরবোর্ডের চেহারা হতো আরও রুগ্ন। তাদের লড়াই ছিল দলকে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। তাতে অবশ্য কতটা মান বেঁচেছে বাংলাদেশের কে জানে। মিরাজের দল ম্যাচটা হেরে যায় টপ অর্ডারদের অমন দৃষ্টিকটু সব আউটের মধ্য দিয়ে। লজ্জা এড়ানোর ম্যাচে হয়তো কিছুটা বদল আসবে স্কোয়াডে, তাতে কি ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসবে তো প্রশ্নটা তোলা থাক। এস এম ইকবাল, সময় সংবাদ। আমরা আবারও একটি শীতের তীব্রতার খবর জানবো। শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে রাজধানীতেও, এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানবো। রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি।
ঘড়ির কাঁটায় 7:30 বেজে গেছে ইতিমধ্যে, কিন্তু বিগত দিনে যেমনটি দেখা যায় যে সকাল হতে না হতেই সূর্যের দেখা মেলে, কিন্তু আজ কিন্তু সেই চিত্রটা বেশ অনুপস্থিত। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু এখন অনেকটাই ঘন কুয়াশা এই ঢাকার নগর জুড়ে, এবং এই কুয়াশা কিন্তু এখনো কাটেনি। হঠাৎ করেই কিন্তু শীতের প্রকোপটা বেশ বেড়ে গেছে বলে সাধারণ যে মানুষজন তারা আমাদেরকে জানাচ্ছে, এবং এই শীতের প্রকোপের সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন কিন্তু নিম্ন আয়ের সাধারণ মানুষ যারা, তারা বিশেষ করে যারা এতটাই স্বল্প আয়ের যে তাদেরকে আসলে জীবন ধারণের জন্য রাস্তার পাশ বা ফুটপাত বেছে নিতে হয়, তারা কিন্তু বেশ বিপাকেই পড়েছে এমন হঠাৎ শীতের আগমনের কারণে। আমরা যেটা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর সূত্রে সেটি হচ্ছে এমন যে গত 2 দিন যাবতই কিন্তু রাতের বেলা বিশেষ করে স্বাভাবিক যে তাপমাত্রা তার চেয়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, এবং একই সাথে গতকাল থেকে একটি হিমেল হাওয়ার প্রভাব কিন্তু আছে পরিবেশ। এই কারণে কিন্তু শীতের যে প্রকোপটি সেটি অন্য সময়ের চেয়ে বেশ তীব্র হওয়া শুরু করেছে। কিন্তু এই মাসের শুরুতে কিন্তু এমনটি দেখা যায়নি, তখন কিন্তু বেশ আসলে গরমের যে উষ্ণতা সেটি ছিল, কিন্তু সেই উষ্ণতা ছাপিয়ে গত 2 দিন যাবৎ রাজধানী জুড়ে শীতের প্রকোপের শিকার হচ্ছেন নগরবাসী। এবং আমরা আরও যেটা জানতে পেরেছি যে কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণত বিগত শীতগুলোতে শীতের আগেই দেখা যায় সরকারি বেসরকারি উদ্যোগে অনেকেই কিন্তু শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়াতেন, কিন্তু এবছর তেমনটি এখনও তারা দেখেননি। তো অগত্যা তাদেরকে আসলে এই শীতের মধ্যে সামান্য উষ্ণতার খোঁজে দেখা গেল কয়েকজন জড়ো হয়ে রাস্তার পাশে আগুন জ্বালাচ্ছেন, সেখানে একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। একই সাথে যেভাবে আসলে জুবুথুবু হয়ে আসলে কোনোভাবে একটি সামান্য কাঁথা গায়ে দিয়ে তারা রাত্রি যাপন করতেও আমরা আসলে দেখেছি। আমরা বর্তমানে আছি মগবাজার এলাকায়, এবং এই এলাকার আশেপাশে বিশেষ করে রেল লাইনের আশেপাশে ফ্লাইওভারের নিচে প্রচুর মানুষ কিন্তু তাদের রাত্রি যাপন করে, এবং বিশেষ করে যারা ভাসমান রিক্সা চালক কিংবা অটো চালক বাসের শ্রমিক তাদেরও কিন্তু এই জায়গাটিতে বসবাস অনেক বেশি, এবং তারা সবাই কিন্তু বেশ এই ভোগান্তির শিকার হয়েছেন হঠাৎ করে শীতের প্রকোপে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই শীতের শুরুতেই কিন্তু অনেকে নানামুখী আসলে মৌসুমি রোগের শিকার হন, বিশেষ করে ঠান্ডা, অ্যালার্জি, এই সর্দি কাশি, এই ব্যাপারগুলো কিন্তু তাদের লেগে থাকে। এজন্য তারা কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের একটু সচেতন ভাবে থাকতে বলেছেন, এবং একই সাথে পরামর্শ দিয়েছেন গরম জামাকাপড় সেগুলো ব্যবহার করার। তো এই ছিল আমার কাছে মগবাজার থেকে সর্বশেষ। মগবাজার থেকে শফিক মুন্সি জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। এনসিএলের প্রথম দিনে সিলেটে মাঠের লড়াই উত্তাপ ছড়ালেও ব্যর্থ হয়েছে স্টেডিয়ামে দর্শক টানতে। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হয়েছে প্রায় ফাঁকা গ্যালারিতে। কেন দর্শক নেই মাঠে, এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে মিলেছে বিসিবির অব্যবস্থাপনার চিত্র, ছিল যথেষ্ট প্রচারণার অভাবও। যদিও প্রত্যাশা করা হচ্ছে সামনের দিনে দর্শক খরা কাটিয়ে উঠবে এনসিএল টি20। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। লম্বা বিরতি দিয়ে সিলেটের 2 ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের টি20 ভার্সন। এর আগে এই ফরম্যাটে এনসিএল হলেও এবারই প্রথম শুধুমাত্র দেশি ক্রিকেটার নিয়ে আয়োজিত হচ্ছে আসর। বিপিএল শুরুর আগে যা প্রস্তুতির আদর্শ মঞ্চ। নানা কারণে এবারের এনসিএল আলোচনায়, তার মধ্যে অন্যতম 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা। এছাড়াও ফিট হয়ে উঠলে সম্ভাবনা আছে মুশফিক এবং শান্তর মাঠে নামার। সুতরাং এই টুর্নামেন্ট নিয়ে দর্শকের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।
মাঠে দর্শক ফেরাতে টিকিটের দাম নাগালের মাঝেই রাখে বিসিবি। সর্বোচ্চ 300 টাকা হলেও 50 এবং 100 টাকায় পাওয়া যাচ্ছে গ্যালারির টিকিট। তারপরও এনসিএল এ ব্যাপক অনীহা সিলেটবাসীর। ওয়েস্ট ইন্ডিজে ওইখানে গেম হচ্ছে, ওইখানে জাতীয় দলের টিম থাকা, এখানে কে বা কারা খেলাধুলা করতেছে সঠিক এই সিলেটের সবাই জানে না। বিপিএল হইলে যেভাবে প্রচারণা হয় সারা শহরে, যেরকম ব্যানার ফেস্টুন বা মিডিয়ার মাধ্যমে হয়, তো এনসিএলটা কিন্তু এইভাবে প্রচার করা হয় নাই। এত সকাল কেউ ঘুম থেকে ওঠার একটা ব্যাপার আছে, তারা উঠতে পারে না। ক্রিকেট বোর্ড টিকিটের দাম নিয়ে গুরুত্ব দিলেও ততটাই গুরুত্বহীনভাবে দেখেছে প্রচারণার বিষয়। এনসিএল উপলক্ষে সিলেটে চোখে পড়েনি বিসিবির এমন কোনো উদ্যোগ, যার ফলে অনেকে জানেনই না এমন মেগা আসর চলছে চায়ের দেশে। আজকে কিন্তু 200 রান হয়েছে, চেজিং হয়েছে। এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে। তো এটার জন্য কিন্তু দরকার পারফরমেন্স, এবং প্লেয়ারদের মাঠের পারফরমেন্স, ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা ভালো পর্যায়ে থাকে, দর্শক কিন্তু অটোমেটিক আসবে। আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে, যার কারণে হয়তো বা এটা হচ্ছে মানুষের মনে কিন্তু এখনও ঢুকে নাই। আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা দেখে হয়তো আকর্ষণটা বাড়বে, তারপর দর্শকটার মনে হয় আসা শুরু হবে। আশা করছি সামনের ম্যাচগুলি থেকে অবশ্যই আসা শুরু হবে। 11 ডিসেম্বর শুরু হয়ে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল। দর্শক করায় শুরুটা মেরে হলেও সামনের দিনে জমজমাট হয়ে উঠবে এই টুর্নামেন্ট, সে প্রত্যাশা রাখাই যায়। সিলেটের মানুষ একটু আরামপ্রিয়। ঘন কুয়াশার মাঝে শীতের সকালে মাঠে এসে ক্রিকেট খেলা দেখা তেমন পছন্দ করছে না। অন্যদিকে একই দিনে 4টি করে ম্যাচ, ভেতরে নেই কোনো ফুডকোর্ট, সারাদিনে খাবারের সমস্যা তো রয়েছেই। বিসিবির পক্ষ থেকে এনসিএল এত বড় একটি টুর্নামেন্ট, এটি নিয়ে চোখে পড়ার মতো নেই কোনো প্রচারণা। সবকিছু মিলিয়ে দর্শক খরায় ভুগছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এসেছে মেহেদী হাসান মিরাজ। 2 ধাপ এগিয়ে মিরাজ পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে 3-এ অবস্থান অশ্বিনের। মিরাজের বর্তমান রেটিং পয়েন্ট 284। গেল সপ্তাহে জামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 101 রানে জয় পায় বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে 1-1 ড্র করে টাইগাররা। লো স্কোরিং টেস্টে বল হাতে 1 উইকেট নিলেও ব্যাট হাতে প্রথম ইনিংসে 36 রান করেন অধিনায়ক, দ্বিতীয় ইনিংসে 42 রান করেন মিরাজ, যার প্রভাব আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পড়ে 4 নম্বর অবস্থান থেকে 2-এ উঠে এসেছেন মিরাজ। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকেও। বর্তমানে সাকিবের অবস্থান র্যাঙ্কিংয়ের 4-এ। বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে প্রমাণিত হওয়ায় দেশের 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিয়েছে বাফুফে। দেয়া হয়েছে 7 দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ। কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদ বাড়ানো হয়েছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। এছাড়াও আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের কাব্রেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। দ্রুততম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে সাফজয়ী নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার। দেশের ফুটবলের অভিভাবক হিসেবে তাবিদ আউয়াল যুগের সূচনার পর বাফুফের দ্বিতীয় সভা। দিনভর বাতাসে গুঞ্জন, হয়তো সভা শেষেই আসবে জাতীয় দলের কোচ হাভিয়ের কাব্রেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ। তবে বাটলার ও কাব্রেরার বিষয় ছাপিয়ে আলোচনায় উঠে আসে বাফুফের 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গড়ার প্রস্তাবের অনুমোদনের বিষয়টি। 35টি ডিএফের মধ্যে 29টিতে নানা অনিয়মের অভিযোগ উঠে আসায় সেগুলো তদন্ত করে দেখেছে গেল 9 নভেম্বর গঠন করা বাফুফের মনিটরিং কমিটি। অভিযোগ প্রমাণ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে নির্বাচন শেষের পর কমিটি ভেঙে দেয়া নিয়ে প্রশ্নের মুখেও পড়েছে বাফুফে, যদিও ফেডারেশন কর্তারা দায় চাপালেন আগের কমিটির ওপর। এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই, কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি এবং বিগত তারা সবকিছু কনফার্ম করে দিয়ে গেছে। 29টিকেই বিলুপ্ত করা হয়েছে এবং এই 29টি জেলাকে বলা হবে অ্যাডহক কমিটি করতে, এবং অ্যাডহক কমিটি আগামী 90 দিনের মধ্যে তারা ইলেকশন দিবে। ইলেকশন দিয়ে তারা নতুন কমিটি নতুন কমিটি তারা আমাদের কাছে পাঠাবে। কাব্রেরা ও বাটলারের ভবিষ্যতের সিদ্ধান্ত 7 দিনের মধ্যে জানাবে বাফুফে। তবে নতুন কমিটির কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয় মেয়াদ পেরেছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। উইদিন 7 ডেজ আমরা 7 দিনের মধ্যে
আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। সর্বসম্মতিক্রমে আমাদের প্রেসিডেন্ট সাহেবের নেতৃত্বে ইমরান হোসেন তুষারকে আগামী 2 বছরের জন্য আরও মেয়াদ বাড়ানো হয়েছে। গত মিটিংয়ে আপনাদের কাছে আমরা বলেছিলাম আমাদের যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলোর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা সভায় এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রেফারিদের মান উন্নয়নে রেফারিজ একাডেমি স্থাপন সহ বাড়ানো হয়েছে তাদের বেতন ভাতা। দ্রুততম সময়ের মধ্যে সাবজয়ী নারী ফুটবল দলের আর্থিক পুরস্কার বুঝিয়ে দেবে বাফুফে। এই টাকাটা আমাদের ভিতর থেকেই দেওয়া হবে, সেহেতু আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে যাতে করে অতি তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিতে পারি, সেদিকে প্রেসিডেন্ট সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। এছাড়াও 8 দল নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়। যা হয়েছে সেটা আমাদের পাশ করানো হয়। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনও চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। যাত্রী সেবা শুরু হতে সময় লাগবে আরও 1 বছর। খুলনায় ভোটের সমীকরণে মাঠের রাজনীতিতে সরব বিএনপি। সভা সমাবেশে চাঙ্গা জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পতনের পর অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। জনপদ সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। পদে পদে হয়রানি, পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা উপেক্ষিত। রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।